হচ্ছে তার মানে কি এই যে আপনারা বলেন না রাজ এত অল্প সময় রাজ কেন আপনাকে এতটা ভালোবাসে বা আপনি এতটা ভালোবাসেন কেন? কারণ কি হাজার বছর একটা ছেলে একটা মেয়ে পাশে থাকে, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে কারো ফিলিংস পাওয়া যায় না। কিছু কিছু ছোট ছোট সাবজেক্ট থাকে যেগুলো মানুষের মনে দাগ কেটে যায়। যেরকম রাজের কাছে আমি কখনোই কোনো কিছু আবদার করি নাই, শুধু রাজকে ছাড়া। রাজ আমাকে নিয়ে ফার্স্ট টাইম বিভিন্ন জায়গায় লেকে টেকে বসে থাকতো, সারা রাত বসে থাকতো, নোংরা জায়গায় বসে থাকতো, কোনো 5 স্টার হোটেল আমাকে নিয়ে খেতো না, কোনো 5 স্টার হোটেল সে যেত না। অথচ রাজের কাছে কিন্তু টাকার অভাব ছিল না, ছিল না। কেন এগুলো করছে? আমাকে দেখেছে আমি রাজকে কতটা ভালোবাসি। যখন রাজ দেখছে আমি যে রাজের পেছন ছাড়তেছি না, আমি ওর জন্য রাস্তায় ঘুমাতে পারি, তখনই কিন্তু রাজ আমাকে নিয়ে 5 স্টার হোটেলে উঠেছে। রাজ কিন্তু আমাকে এমনি ভালোবাসে নাই। তো ভালোবাসার জন্য আমি যতটুকু স্যাক্রিফাইস করেছি রাজ যা বোঝার বুঝে গেছে। তুমি কিন্তু সঞ্জিতকে নিয়ে সঞ্জিতকে নিয়ে প্রশাসনের বিষয়টা তুলে ধরছি। সঞ্জিতের বিষয়টা আপনি খেয়াল করছেন যে সঞ্জিত এটা করতেছে কিনা? এখন তো স্টপ আছে। হ্যাঁ সমস্যা নেই। আর পুরুষ মানুষের সঞ্জিত আছে, আমার আমার বয়ফ্রেন্ড তো নাই, ও তো যেভাবে লুকা রাখছে। তো আমার কথা, এই সঞ্জিত কিন্তু পুলিশ বলো এভরিথিং বলো ও কন্ট্রোল করতেছে। তো তুমি যদি এত কিছু কন্ট্রোল করতে পারো, তুমি দেখতেছো একটা মেয়ে ভালোবাসার জন্য ধর্ম চেঞ্জ করবে, তুমি দেখতেছো একটা মেয়ে ভালোবাসার জন্য রাস্তায় নেমে গেছে, তার ফ্যামিলি তাকে ছেড়ে দিয়ে, তুমি এরপর কিভাবে মানে চুপ থাকো? একটা মহিলা মানুষ, আমি তো একটা মহিলা মানুষ, আমি তো একটা মহিলা মানুষের চিনবো ভাই। রাজের তোমার বোন কিন্তু মানতেছে না আমাদের বিষয়। কেন? আজকে সঞ্জিত যদি ট্রাই করে বলে, কিছু করার নাই, সঞ্জিতই ইম্পর্টেন্ট ভাইয়া। তো আসো সঞ্জিতকে নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমিও লাইভে যাবো এখন সরাসরি। এনে লাইভটা ভাই আমার ভয় যেতেছে। আচ্ছা ভাই আমরা কি যাবো? সবাই কিন্তু লাইভে যাচ্ছে।
জি আপু, একটু জানতে চাই যে আপনার এই রাজের সাথে যে আপনার ভালোবাসা, এই রাজের ভালোবাসার পিছনে কার হাত আছে যে আপনার আর রাজের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছে, আপনাদের দুজনকে একত্র হতে দিচ্ছে না? একটু আমাদের মাঝে আজকে ক্লিয়ার করে। আমি শিওর কন্টিনিউ। আমি একটা কথাই বলতে চাই, শুরু থেকে একদম শুরু থেকে যদি আমার ভালোবাসার রিলেশনে কাটা হয়ে বাধা হয়ে কেউ থাকে, রাজের মা, রাজের দুলাভাই, রাজের বউ, ওরা চায় না, কখনোই চায় না যে আমাকে রাজ ভালোবাসবে। মানে মানে কারা, আবার একটু ক্লিয়ার করবেন আসলে কারা আপনার এই আপনার প্রেমের বাধা হয়ে দাঁড়িয়েছে? রাজ আর আপনার সম্পর্ক মেনে নিতে চাচ্ছে না, আসলে তার কারা? আবার একটু আমাদের মাঝে ক্লিয়ার করেন। আমি শুধু একটা কথাই বলতে চাই যে শুরু থেকে, মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মাঝ কথা না, মানে শুরু থেকে রাজের মা, রাজের দুলাভাই, রাজের বোন কখনোই চায়নি যে রাজ আমাকে ভালোবাসবে। আমাদের ভালোবাসা, রাজ আর আমার ভালোবাসার মাঝখানে ভিলেন হচ্ছে রাজের ফ্যামিলি, সঞ্জিত সাহা, রাজের আম্মু, রাজের বোন, তারাই হচ্ছে সবচেয়ে মূল ভিলেন। আচ্ছা, এই যে আপনি রাজের বাসায় টানা 12 দিন থেকেছেন, রাজের মা ব্যাপারটা জানে এবং বিয়ে ছাড়া একটা মেয়ের একটা ছেলের সাথে থাকতেছে ব্যাপারটা তার মা জানার পরে তখন কোনো পদক্ষেপ নেয়নি বা তখন বলেনি যে রাজ তুমি ওর কাছে যাবা না বা এটা করা ঠিক না, কিন্তু পরক্ষণে যখন আপনি তাকে বিয়ের জন্য যখন আপনি তাকে মানে করলেন, ইনভাইট করলেন বা বিয়ের জন্য তার বাড়িতে যখন প্রস্তাব নিয়ে গেলেন, তখনই আপনার উপরে এ ধরনের মানে বাধার সৃষ্টি হচ্ছে। আপনি কি এটা মনে করছেন কি? না না না, শুরু থেকেই রাজের আম্মু বুঝে গেছে যে রাজ যেহেতু, মানে রাজ কখনোই 12 দিন একটা মেয়ের সাথে থাকতেছে, এটা একদম সারপ্রাইজ সাবজেক্ট। রাজ কখনোই এরকম কাজটা করে নাই, যেটা রাজের আম্মু সারপ্রাইজ হয়েছিল, রাজের দুলাভাই সঞ্জিত সাহা, রাজের বোন সারপ্রাইজ হয়েছে যে 12 দিন একটা মেয়েকে নিয়ে থাকতেছে, অবশ্য কোনো রিজন আছে। এরপরে গিয়ে সারা ঢাকা শহর যখন বিভিন্ন হোটেলে আবার গেলাম, শ্রীমঙ্গলে গেলাম, তখনই কিন্তু তারা পুরো শিওর হয়ে গেছে যে এই ছেলেকে যেভাবেই হোক সরাইতে হবে নুপুরের লাইফ থেকে। শুরু থেকেই তারা, মানে রাজের আম্মু, রাজের দুলাভাই, সঞ্জিত সাহা, রাজের বোন ট্রাই করেছে, পারে নাই। ফাইনালি গিয়ে রাজ যখনই বাসায় গেল, একদম পাখিকে যেরকম খাঁচায় বন্দি করে ফেলে সেম ওই কাজটা করেছে, মানে কোনো কথা হবে না, একটা রাতের ভেতরে রাজকে সরাই ফেললো। তারা কতটা মানে প্রফেশনাল ভিলেন এই কর্ম দেখে বোঝা যায়। আজকে প্রায় 3 থেকে 4 দিন হয়ে যাচ্ছে, রাজের কি আপনার সাথে যোগাযোগ করার মানে কোনো চিন্তাধারা? 1 মাস হয়ে যাচ্ছে। 1 মাস হয়েছে, 3-4 দিন না। এই 3-4 দিন যাবত আপনি অনলাইনে অলরেডি আছেন, সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখতেছে। আমার মনে হয় রাজও আপনাকে দেখতেছে যে আপনি এভাবে বারবার তাদের বাসায় যাচ্ছেন বা আপনার তার বাসার যাওয়ার কারণে রাজের মা বাসা থেকে পালিয়ে গিয়েছে। আসলে রাজ কি একটাবারও ট্রাই করেছে কিনা আপনার সাথে যোগাযোগ করার? এখন রাজের সাবজেক্টটা কিন্তু আমি আসলে শিওর না যে রাজ আসলে কোথায় আছে। আমাকে বলা হয় রিহাবে আছে, তো এখন আমার কথা হচ্ছে রাজ যদি আসলে রিহাবে থাকে, যেমন রাজ কিন্তু কখনোই বাসায় থাকতে পারে না। মনে করেন 2-3 ঘন্টা বাসায় ঘুমাবে, বাকি যে টাইমগুলো একদম হোল নাইট এবং বিকেল লাঞ্চ টাইম ও কিন্তু বাইরে থাকে। ও বাসায় থাকার মতো ছেলে না। দ্বিতীয় হচ্ছে রাজ যে বাইক চালায়, ও কিন্তু বাইক ছাড়া থাকতে পারে না, ও একদম 100 পাওয়ারের উপরে গিয়ে বাইক চালায়। ও এত বাইকার, মানে বাইকটাকে লাইক করে। তো এখন যে ছেলে বাসায় থাকতে পারে না, যে ছেলে বাইক ছাড়া চলতে পারে না, অথচ রাজের বাসায় আমি 2 দিন আগেও দেখেছি ওর বাইকটা আছে, পার্কিংয়ে আছে, এখন আছে, এবং বাইকটা একদম ময়লা পড়ে গেছে, দেখি বোঝাচ্ছে যে বাইকটা কোনো ইউজ হচ্ছে না। তো আমার কথা, যদি সত্যি রাজ কোনো রিহাবে থাকে, রাজ কীভাবে আমার সাথে কথা বলবে? অবশ্যই কথা বলতে পারবে না। আর যদি রাজকে পার্সোনালভাবে ফ্যামিলি অনেক টর্চার করে, অনেক কিছু বোঝানো হয়, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে ফ্যামিলির চাপে রাজ আমার সাথে কথা বলছে না, এটাও তো হতে পারে। এখন আমি তো শিওর না রাজ আসলে কি অবস্থায় আছে। যত পর্যন্ত আমি রাজের সাথে কথা বলতে পারবো, রাজকে আমি দেখতে পারবো, তত পর্যন্ত আমি শিওর হব না। এর জন্য আমি এখন কনফিউজ হয়ে কোনো ডিসিশন নিব না রাজের সম্বন্ধে, রাজের সাবজেক্টে। তবে
এই যে বিলেন বললাম না, প্রফেশনাল বিলেন, রাজের মা, রাজের দুলাভাই সন্দীপ সাহা, রাজের বোন। তো এই যে সন্দীপ সাহা মানে আমার দুলাভাই দেখতে এত সুন্দর, এত হ্যান্ডসাম, কিন্তু ওর ভাবনা কেন তো পচা, ওর নলেজ আসলে এতটা কিভাবে আমাকে নিয়ে ধারণা হয় যে আমাকে রাজকে সরায় ফেললে, রাজকে হাইট করলে নূপুর সরে যাবে রাজের লাইফ থেকে, বা 20 লাখ টাকা দিলে নূপুর রাজের লাইফ থেকে সরে যাবে। এই যে সন্দীপ সাহার কথা বলছি, রাজের দুলাভাই মানে আমারও দুলাভাই, এত হ্যান্ডসাম দেখতে, বাট এই যে শালা মানে এই যে দুলাভাই কেন এমন, কেন এরকম ভাবে যে 20 লাখ টাকা দিলে নূপুর সরে যাবে। তো সঞ্জিত শাহকে আমি বলবো এই ভিলেনটা না অন্তত আমার সাথে করবেন না। এই ভিলেনের পার্ট মানে যে ভিলেনের অ্যাক্টিংটা আপনি যে কোনো পার্সনের সাথে করেন, আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমার সাথে করেন না সঞ্জিত সাহা। সঞ্জিত সাহা সম্পর্কে আমরা জানবো যে সঞ্জিত সাহা আসলে তিনি কি করেন বা তিনি কিভাবে আপনার জি সঞ্জিত সাহা তিনি কি করেন বা তিনি কেনই বা আপনার প্রেমের বাধা হয়ে দাঁড়িয়েছেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। একটু না জি এখন এই যে সঞ্জিত সাহা যে মানে হ্যান্ডসাম বয় বলবো আমি সঞ্জিত সাহাকে। সঞ্জিত সাহা কিন্তু আসলে অনেক সুন্দর। আমি সঞ্জিতের ছবি যখন দেখেছি আমি সারপ্রাইজ হয়েছিলাম যে রাজের দুলাভাই মানে তো আমারও দুলাভাই, তার মানে কি আমার দুলাভাই এত সুন্দর, এত স্মার্ট। এই যে হিরো, তার ব্রেনটা কেন হিরোর মতো না? সে মানে রাজের দুলাভাই মানে আমার দুলাভাই সঞ্জিত সাহা কি করে ভাবে যে আমি সারা বাংলাদেশ কিনে ফেলবো, রাজের জন্য আমি সারা বাংলাদেশ কিনবো, আমি নূপুরকেও কিনতে পারি। নূপুর তো একটা মহিলা মানুষ, নারী, ও কতদিন এরকম ঘুরবে, কতদিন সে রাস্তাঘাটে ঘুরবে, সম্ভব না। ওরা 10-20 লাখ টাকা দিলে হয়ে যাবে। কিন্তু আমি সঞ্জিত সাহাকে বলতে চাই একটু ভুল হয়ে গেছে হিসাবে। সঞ্জিত ভুল করছো, কারণ হয়েছে তুমি আমাকে চিনো নাই, তুমি আমার সাথে গেম করতে এসছো আমার কিনবা 20 লাখ টাকা দিয়া, ভুল করতেছো সঞ্জিত, পারবো না। কারণ আমি তো বিক্রি হব না সঞ্জিত। 20 লাখ কেন, সারা বাংলাদেশে যদি তুমি রাজের জন্য আমার কাছে দিয়ে দাও, কখনোই আমি রাজকে ছাড়তেছি না। তো সঞ্জিতকে বলতে চাই গেমটা এবার অফ করো। তুমি ভালো অ্যাক্টিং করতে জানো না, তুমি দেখতে হিরোদের মতো, কিন্তু অ্যাক্টিং তো জানো না। ভুলে যেও না তুমি কার সাথে অ্যাক্টিং করছো। আমি কিন্তু প্রফেশনাল অ্যাক্টরস, আমি প্রফেশনাল অ্যাক্টরস, আর তুমি প্রফেশনাল কি এডিটর। এর আগে কি করতাম, যমুনা টেলিভিশনে এডিটর ছিল, আর এখন তুমি বর্তমানে এখন টেলিভিশন এডিটর। তোমার কাজ কি, কাটাই ছাটাই করা, এডিটিং করো না। এডিটিং করে তুমি কি করো, একটা জিনিস থেকে একটা জিনিস মেলাও। তার মানে কি তুমি ভেবেছো রাজের লাইফ থেকে নূপুরে সরাই দিব 20 লাখ টাকা দিয়ে, সারা বাংলাদেশকে আমি কিনে ফেলবো, নূপুর এমনি সরে যাবে। মানে যে তুমি সরাইতেছো আর কি, এই যে সরাইতেছো না এডিটিং করে, ভুল করতেছো। তুমি আমার সাথে যদি আসো তাহলে প্রফেশনাল অ্যাক্টিং করো। তুমি যদি প্রফেশনাল অভিনয় করতে জানো তাহলে তুমি আমার সাথে পারবা, কারণ আমি প্রফেশনাল অ্যাক্ট্রেস, আমার সাথে অ্যাক্টিং করে পারবা না। তো আমি বলবো সন্দীপকে তোমার এই অ্যাক্টিংগিরি রেখা তুমি যে এডিটিং করতেছো কাটাছাটা করো, ওটা অফিসে বসেই করো। আমার রাজের লাইফে এসো না। আমার রাজের লাইফে আসলে আমাদের কাটাছাটি করতে পারবো না, রাজকে করতে পারো কিন্তু আমাকে না। আর আমি যত পর্যন্ত স্ট্রং আছি, আমি যত পর্যন্ত প্রফেশনালি অ্যাক্টিং করে যাবো না, তত পর্যন্ত তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার এই বিলেনগিরিটা কিচ্ছু হবে না। একটা মানুষ একটা ছেলেকে কতটা ভালোবাসলে আজকে মানে রাস্তায় নামতে পারে। এক কথায় ক্যামেরার সামনে আসতেছেন, সাংবাদিকদের সামনে আসতেছেন, মানে আসলে এই যে ভালোবাসা, মানুষ কি এতটা ভালোবাসতে পারে? যে ভালোবাসার উদাহরণ আপনি দিচ্ছেন সেই লাইলি মজনুর মতো। এই বিষয় নিয়ে আপনি একটু কথা বলবেন। ভালোবাসা তো এমনই হয় যে আমি না খেয়েও হ্যাপি, আমি না দেখেও হ্যাপি। যেমন এই যে 1 মাস রাজের সাথে আমার কথা হচ্ছে না, রাজকে 1 মাস দেখতে পাচ্ছি না, কিন্তু রাজ তো প্রতি ফিলে রাজ আমার কাছে। এই যে আমি কথা বলছি, আমি এখনো রাজের চেহারা আমার চোখে ভাসছে। ভালোবাসাটা এমনই হয়। সো লাইলি মজনুর ভালোবাসা সেই
সেই যুগ ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি যুগের পর যুগ যাবে, ভালোবাসার পর ভালোবাসা যাবে, মানুষের পর মানুষ আসবে যাবে, কিন্তু ভালোবাসার ফিলিংস কিন্তু থেকে যায়। কারণ আমরা বাঙালি, শুধু বাঙালি না, আপনি বাইরের দেশে দেখবেন কোনো মেয়ে কখনোই তার ভালোবাসা ভাগ দিতে চায় না, তার স্বামীর ভাগ দিতে চায় না। সো এই যে সন্দীপ সাহা, রাজের মা যে ভালোবাসা ভাগ করতে চাচ্ছে, বেচা কেনা করতে চাচ্ছে, এটা ভুল করতেছে। সন্দীপ সাহা ভুল করতেছে, ভালোবাসা কখন বেচা যায় না, হয় না, বিক্রি হয় না। সঞ্জিত বোঝার দরকার, সঞ্জিত তোমার শালা মানে রাজ আমাকে শুধু ফিজিক্যালি রিলেশন করে নাই, এখানে ভালোবাসার সাবজেক্ট আছে, ফিজিক্যাল রিলেশনের সাথে। এই যে ভালোবাসাটা আপনি আপনি প্রকাশ করতেছেন, আমরা যতটুকু জানি যে ভালোবাসা একটানা 10 বছর করার পরেও একটা সময় ব্রেকআপ চলে আসে বা বিভিন্ন কারণে মানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ আপনি আপনার ভালোবাসাটা পাওয়ার জন্য দিনের পর দিন আমরা দেখতেছি না খেয়ে রাতের পর রাত জেগে থেকে আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনি আপনার যে মানে চিন্তাধারায় আপনি যে ভালোবাসা আদায় করার জন্য যে প্রতিহিংসা আপনি চালিয়ে যাচ্ছেন। মানে একটা মানুষের এই সাহসটা কোথা থেকে হয় বা কোথা থেকে এই মধুর সাহসটা আপনি পান? আমার শক্তি, আমার সাহস একটাই রিজন, সেটা হচ্ছে আমার রাজের ভালোবাসা। আমি আমার কিন্তু অর্থ নাই, আমি মিডল ক্লাসের একটা মেয়ে, আমার যা কিছু আছে আমার বাবার, হ্যাঁ আমার নিজস্ব যা আছে আমি বলবো এটা সামান্য, এটা আমার কিছুই না। তবে আমি বলবো আমি যে এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি এতটা স্ট্রং, আমি এতটা সাহস নিয়ে সবার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেজেন্ট করছি, একটাই রিজন, সেটা হচ্ছে আমার রাজের ভালোবাসা, আর কিছুই না। রাজ আমাকে এই 2-2.5 মাসে যতটা ভালোবেসেছে, আমার কাছে মনে হয় এই ভালোবাসা আমি কোথাও পাবো না। আচ্ছা, রাজের সাথে যে আপনি 2.5 মাসটা সময় ছিলেন তার সাথে, আপনার সাথে কিভাবে ভালোবাসাটা আসলে আদান প্রদান হয়েছে আমাদের যদি একটু বলেন। মানে এই ভালোবাসাটা আসলো কিভাবে, এত গভীরে না যাওয়া পর্যন্ত এই ভালোবাসাটা আসে না। আচ্ছা আমি বলি, হ্যাঁ রাজের সাথে যখন আমার ফ্রেন্ডশিপ, ফার্স্ট টাইম ফ্রেন্ডশিপ হয়, তখন রাজ তো তার ফ্যামিলি সম্বন্ধে আমাকে অনেক কিছু বলতো। রাজের লাইফে কতগুলো মেয়ের সাথে পরিচয় হয়েছিল, কোন কোন মেয়ে কী কী করেছিল, সবই রাজ আমাকে বলেছে। তো রাজ শুধু আমাকে একটাই বলতো যে দেখো, আমি সবসময় ন্যাচারালটা পছন্দ করি, জিনিস পছন্দ করি, যেগুলো আমার আগে যে মেয়েগুলো আমার লাইফে এসেছিল তার প্রত্যেকটা মেয়ে আমাকে ভাঙা খাইতে চাইছে, প্রত্যেকটা মেয়ে আমাকে পাগল মনে করছে, প্রত্যেকটা মেয়ে আমাকে পাত্তাই দেয় না, আমাকে মনে করছে আমি কিছুই না। হ্যাঁ, এরপরে আসো, যদি রাজ কাউকে সত্যি পছন্দ করে তাকে কাছে আনতে চাইতো, সেখানে মা বিলেন হয়ে যেত। বর্তমানে যা করতেছে আমার সাথে, প্রত্যেকটা মেয়েকে রাজের মা সরাইতে পারছে, বাট আমাকে সরাইতে পারতেছে না, এমনকি সে টাকা দিয়ে আমাকে কিনতে পারতেছে না, এটা রাজের মা প্রবলেম, কিছু করার নাই। তো যাই হোক, এই যে রাজ তার লাইফে যে বিষয়গুলো আমার সাথে শেয়ার করতো, এবং সে আমাকে বলতো, রাজ বলতো যে আমি তোমার কাছে স্বার্থ কোনো জিনিস পাই নাই, তোমার কাছে নকল কিছু পাই নাই। এবং আমি বললাম যে রাজ প্রথম আমাকে নিয়ে সারা রাত গাড়ি দিয়ে ঘুরতো, কি করতো, আমাকে টঙের যে দোকানগুলো আছে না, ময়লা ডাস্টবিন, ইচ্ছে করে আমাকে নিয়ে বসায় রাখতো। আবার কি করতো জানেন, আমাকে ছাদে নিয়ে বসায় রাখতো ভোর রাতে, আমি এত টায়ার্ড, ঘুরে আমার এত অসুস্থ লাগতেছে, কিন্তু ও কি করছে, ইচ্ছা করে আমাকে ছাদে বসায় রাখতো। আমি কি করতাম, আমার পা ধরে ঘুমায় পড়তাম, এই পা ধরে ঘুমায় পড়ছে, তখন দেখি রাজ কান্না করতেছে। তো একটা ছেলে রাজ যে আমাকে এতটা পেন দিল, পেন দেওয়ার পরও আমি তার লাইফ থেকে সরি নাই, এটাই হচ্ছে রাজ আমাকে এই জন্য এতটা ভালোবাসে। যে একটা মেয়েকে আমি এত কষ্ট দিলাম, আমি সারা রাত তাকে ঘুরলাম, আমার জন্য ওর লেকে ঘুমা থাকে, ধানমন্ডি লেকেও কিন্তু আমি রাজের পা ধরে শুয়ে পড়ছি, রাজের বাসায় ছাদে গিয়ে শুয়ে পড়ছি, আমি ময়লা ডাস্টবিনে গিয়ে বসেছিলাম রাজের জন্য, কিন্তু রাজ কিন্তু পাশেই ছিল। তার মানে কি, রাত যদি আমার পাশে থাকে, আমি ডাস্টবিনেও শুয়ে থাকতে পারবো, আমি ডাস্টবিনে বসে থাকতে পারবো, আমি লেকে ঘুমাতে পারবো, রাস্তাঘাটে ঘুমাতে পারবো, শুধু রাজ আমার পাশে ছিল বলে। এর জন্য রাজ আমাকে এতটা ভালোবাসে। রাজের লাইফে এরকম কোনো মেয়ে করেনি, রাজকে শুধু রাজের অর্থ, রাজের শিক্ষাগত যোগ্যতা, রাজের রূপ দেখে মেয়েরা আসতো, কিন্তু আমি তো রাজের কিছুই দেখি না, শুধু রাজকে চাইছি, আর রাজকে চাইছি বলে রাস্তায় রাজকে নিয়ে ঘুমাইছি। এই জন্য রাজ আমাকে এতটাই ভালোবেসেছে। আর ভালোবাসার পরে রাজ যে আমাকে যাদের দিয়েছে ভালোবাসা, সম্মান, বিশ্বাস, আমি মুগ্ধ রাজের ভালোবাসায়। কিন্তু প্রপারলি ভালোবাসাটা কিন্তু রাজা আমাকে কখনোই বুঝায় নাই, যে আমি এখন ফিল করতেছি। রাজা আমার কাছে 1 মাস নাই, কোনো কন্ট্যাক্ট করতেছে না,
কিন্তু আমি এত কিছু করতেছি, রাত যদি একটা বার আমাকে এসে বকা দিত, যদি একবার বলতো যে তুমি কেন এগুলো করছো, তুমি কোন সাহসে করছো, তখন আমি বুঝে নিতাম রাত আমাকে ভালোবাসে না। অথচ এখন কোনো রাজ আমার কাছে আসে না, কারণ আমাকে দেখলে রাজের লাইফ চেঞ্জ হয়ে যাবে, রাজ আবার আগে রাজের মতো হয়ে যাবে। এই জন্য আমার কাছে আসতেছে না, তার ফ্যামিলি আসতে দিচ্ছে না। আচ্ছা আপু, আপনাকে যদি রাজের মা আগামীকাল একটা ফোন আসে কারো কাছ থেকে যে আপনাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি রাজকে ছেড়ে চলে যান, তখন আপনি আসলে কি চাবেন? 20 লাখ যেহেতু চান না, 50 লাখ টাকা আপনি যাবেন কিনা? আচ্ছা আসি, হ্যাঁ, যেহেতু আমি 20 লাখ আমাকে দিয়ে কাজ হয়নি, তাহলে 50 লাখ টাকা না। আমি কিন্তু একটু আগে বলেছিলাম ভাইয়া, সারা বিশ্ব আমাকে যদি গিফট করে, রাজের মা বলে যে তোমাকে আমি সব দিব কিন্তু রাজকে দিব না, আমি তখনও বলবো আমি কিচ্ছু চাই না, শুধু রাজকেই চাই, আমাকে কেনা যাবে না কোনো কিছু দিই। আপু একটু শেয়ার করবেন যে আসলে আমাদের গ্রামগঞ্জের একটা প্রবাদ কিন্তু রয়ে গেছে যে তাবিজ কবজ করে প্রেম ভালোবাসা করে। এই যে মাত্র 2 থেকে 2.5 মাসের একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে এত গভীরে রূপ নিয়েছে। আসলে এটা কি রাজ আপনাকে তাবিজ কবজ করেছে? বিষয়টা কি এমন? একটু আমাদের সাথে এই বিষয়ে যদি হ্যাঁ, রাজ তো জাদু করছে ভালোবাসা দিয়ে। কেমন ভালোবাসা দিয়েছে আপনাকে? আসলে এই জাদুর ভালোবাসাটা কেমন? ওই যে একটু আগে বললাম না যে আমি রাতের সাথে লেকেও ঘুমাইছি, ছাদেও ঘুমাইছি, এটাই হচ্ছে আমাদের ভালোবাসার রহস্য। রাত অবাক হয়েছে যে এই যুগে, এই বর্তমান আধুনিক যুগে কোনো মেয়ে আছে সারা ঘোরাঘুরি করে এত টায়ার্ড হয়ে গেছে, বাসা যাওয়ার নামও ফেলে না, আমার সাথে ওই ভোর রাতে ওই লেকে ঘুমাইতে চায়। এই জন্য রাজ একটু সারপ্রাইজ, আর আমি এরকম কষ্ট করেছি বলে রাজ আমাকে এতটা ভালোবেসেছে। এবং এই রাজের জন্য আজকে আপনি বাড়ি আপনার ফ্যামিলি যারা আপনাকে জন্ম দিল, যারা এই পৃথিবীতে আনলো, আজকে তাদেরকে আপনি ভুলে যাচ্ছেন রাজকে পাবার আশায়, তাদের থেকে দূরে সরে এসেছেন, রাজকে খুঁজছেন। মানে আসলে একটু আমাদের সাথে শেয়ার করুন যে কতটা ভালোবাসা হলে একটা মানুষ এত কিছু করতে পারে। ওই যে বললাম না যে ভালোবাসা পাওয়ার জন্য যুগের পর যুগ থাকতে হয় না একটা মানুষের কাছে, ভালোবাসা অল্পতেই হয়ে যায়, যেটা রাজের আর আমার কিছু। একটু শেয়ার করেন যে আসলে এই ভালোবাসাটা আপনাকে যদি, এতক্ষণ আমরা শুনলাম টাকার গল্প আসলো, টাকার অফার করলে আপনি যাবেন কিনা, যদি আপনার পিছনে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আপনি কিছুক্ষণ আগেও এখন টিভির সামনে গিয়েছিলেন তার দুলাভাইকে মানে ধরার জন্য বা তার দুলাভাইকে প্রতিবাদ করার জন্য, আপনার উপরে যদি কোনো আক্রমণ আসে, মানে আমার দুলাভাইয়ের উপর পড়বে, কারণ অলরেডি সাংবাদিকদের বলে দিছি আমার ভিলেনকে, আমার সম্পর্কে ভিলেনকে, আমার যে লয়ার, আমি যে মামলা করেছি, যেখানে মামলা চলছে, যেখানে সাংবাদিক জানে মিডিয়ায়, কখনোই তারা এই অ্যাক্সিডেন্ট করতে পারবে না, আর যদিও করে টোটাল অ্যাক্সিডেন্টের দায়িত্ব আসবে সঞ্জিত সামনে আমার হ্যান্ডসাম দুলাভাইয়ের উপরে। মানে যেহেতু আপনি এখন একাই ঘুরছেন, একাই যাতায়াত করছেন, তো আপনার উপরে এ ধরনের অ্যাটাক আসতে পারে বলে মনে হয়, তাহলে আপনি কি সঙ্গীত শাহকেই দোষারোপ করবেন কিনা? অবশ্যই, এই সঞ্জিত তো ভিলেন, সঙ্গীত মূল ভিলেন। ইয়েস, হ্যান্ডসাম বয় সঞ্জিত। আচ্ছা, শেষ খবর? না না, আর কি আছেন একটু আর কোনো বিষয় আছে কিনা যেটা আপনি বলতে চাচ্ছেন আসলে মিডিয়ার সামনে, যেহেতু আজকে আপনি প্রতিবাদ জানিয়েছেন, সে বিষয়ে কথা বলতে পারেন? আমি শুধু এই যে বললাম না, এতটুকুই বলবো যে আমাকে টাকা দিয়ে কেনা যাবে না, সেটা 50 লাখ হোক, 20 লাখ হোক, বা আরও অনেক কিছু হোক, টাকা দিয়ে আমাকে কেনা যাবে না। রাজের আম্মু অনেক ভুল করছে, রাজের দুলাভাই সন্দীপ শাহ ভুল করছে, পসিবল না। রাজের দুলাভাই সন্দীপ শাহ সব কিছু করতে পারবে, বাট আমার সাথে ওই গেম করে পারবে না, কারণ আমি আমার জায়গা থেকে এতটাই স্ট্রং যে আমাকে কখনোই সরাতে পারবে না। আমি শুধু এতটুকু বলবো সন্দীপ শাহকে, প্লিজ এবার অফ করো, আমাকে মেনে নাও। আচ্ছা, আপনি এবং রাজের যে বিষয়গুলো, এগুলো সমাজে আপনার মানে প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা? এটা কি ফ্যামিলিগতভাবে শেষ করা যেত না, বা মিডিয়ার সামনে এসে হচ্ছে যে এই যে মানুষ দেখছে, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? আমাদের মিডিয়া
ভালো কিছু যদি নিউজ হয় ওটাকে কেউ দেখতে চায় না, সবসময় নেগেটিভে দেখতে চায়। এই যে আমি মুসলিম মেয়ে হয়ে হিন্দুকে ভালোবাসতেছি, 2 মাস আমি বিয়ে ছাড়া রাদের সাথে থেকেছি, হ্যাঁ, এই যে নেগেটিভ জিনিসগুলো কিন্তু সবাই নিচ্ছে, কিন্তু পজিটিভ কিন্তু নিতেছে না। যে আমি এতটা কষ্ট করতেছি আমার সম্মানের জন্য, আমার ভালোবাসার জন্য, কেউ কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছে না। একটা বার বলে না যে একটা মেয়ে কতটা ভালোবাসলে একটা ছেলের জন্য রাস্তায় নেমে যায়, কতটা ভালোবাসলে তার সম্মানটা ব্যাক চায়। আমি কি স্বইচ্ছায় রাজের সাথে ঘুমাইছি যদি রাজ না চাইতো? সবসময় আমাকে বলা হয় যে তুমি তো ইচ্ছে করে ওই ছেলের সাথে ঘুমাইছো। কেন রে ভাই, আমি কি ইচ্ছে করে ঘুমাইতে পারবো যদি পোলা না চায়? রাত চাইছি বলে তো আমি ঘুমাইছি, রাত চাইছি বলে তো আমি ভালোবাসছি, রাত চাইছি বলে তো আমি 2 আড়াই মাস তার সাথে সময় কাটাতে পারছি। তো কেন নেগেটিভ সবসময় নিচ্ছ? পজিটিভ চিন্তা করা উচিত। আমাদের বাংলাদেশের নাগরিকরা সবসময় নেগেটিভে যায় কেন? পজিটিভটা কি একটা আলোচনা করতে পারেন না? পজিটিভ কি আপনাদের মাথায় ঢুকে না? সো প্লিজ চিন্তাধারা চেঞ্জ করতে হবে মানুষের। মানে আপনি যখন সম্পর্ক করেছিলেন তখন তো আপনার জানতেন না যে সে হিন্দু ছিল, বিষয়টা এমন, তাই তো? হ্যাঁ, আমি জানতাম না, পরবর্তীতে জানতে পারছেন। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে আর তার কোনো প্রশ্ন? আর একটু দেলোয়ার ভাই, কোনো প্রশ্ন করতে চান আপনি? শেষ করার আগে একটু বলবেন আপু, সর্বশেষ আপনি যদি রাজকে খুঁজে না পান আপনার কি পদক্ষেপ থাকবে? এটা তো আমি জীবনে বিশ্বাস করবো না, রাজকে আমি খুঁজে পাবো না। কারণ যদি আমি মামলার ধারাতেই যাই, অবশ্যই কোর্টে হলে রাজ আসবে। আমাকে স্বীকার করুক বা না করুক, করে তাকে আসতেই হবে, রাজকে আসতেই হবে। তো আমি বিশ্বাস করি রাজের মা আর আমার যে না, আপনার কি মনে হয় না যে রাজ দেশ ছেড়ে চলে গেছে বা আমাদের বাংলাদেশে এখন তিনি নেই বা অন্য রাষ্ট্রে চলে গেছে, বিষয়টা কি এমন মনে হয়? এরকম হয় তাহলে রাজের মা বলতো না যে মামলা যেভাবে চলে ওইভাবে আমরা মামলার মাধ্যমে কথা বলবো। তার মানে কি, রাজ যদি বাংলাদেশের বাইরেও যায় তাকে মামলার জন্য বাংলাদেশে আসতে হবে, করে দাঁড়াতে হবে, কথা তো বলতে হবে না। তো যেখানে যায় রাজ আসবে। রাজের প্রতি আপনার এত কনফিডেন্স, আসলে এত কনফিডেন্স হওয়ার কারণটা কি? সে ফিরে আসবে আপনার কাছে, মানে একটা সিনেমার গল্পের মতো, যেহেতু আপনি একজন বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেত্রী। ভালোবাসার টানেই সে ফিরে আসবে, আসতেই হবে। আচ্ছা আপু, আপনার কাছে মানে আপনার সিনেমা বা নাটকে আপনার উল্লেখযোগ্য কোনো কাজগুলো একটু যদি বলতেন নাকি? আমার সবচেয়ে বেশি পরিচিত বা যেটা দিয়ে আমি পরিচিত মিডিয়াতে, সেটা হচ্ছে মায়া দ্য লস্ট মাদার। 2019-এ এই ফিল্মটা রিলিজ হয়। এটা একটা সরকারি অনুদানের ছবি ছিল। এখানে আমার ক্যারেক্টার ছিল বীরঙ্গনা, ডিরেক্টর ছিল মাসুদ পথিক। এবং এই ফিল্মটাকে আমি যখন কাজ করি, আমি একটা নায়িকার নামটা ভুলে গেছি, তো ওই নায়িকার কিছু অংশ আমাকে দিয়ে করানো হয় যেটা আমি জানতাম না। অথচ ওই আমি যে কাজগুলো করেছি ওইটা দিয়ে পোস্টার হয়েছে, ওইটা দিয়ে টিজার হয়েছে, ট্রেলার হয়েছে, এবং মেন পোস্টার হয়েছে আমাকে দিয়ে। কিছু রেপ সিন আমি করেছিলাম, যেহেতু বীরঙ্গনা ক্যারেক্টার করেছি, ওনাদের কাজ বুঝি। পরিচালক যখন বুঝতে পারছে সে কী করছে, কিছু পোস্টার আমাকে দিয়ে করেছে। মূল পোস্টারটা শিবি শাহাবুদ্দিন আহমেদের একটা পোস্টার ছিল, ওটা করেছে। এরপরে কিছু রেপ সিন করেছে। তারপর গিয়ে সে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। তো 1 বছর পর যখন ফিল্মটা রিলিজ হয়, মানে হওয়ার সম্ভাবনা, যখন টিজার বের হয়, ট্রেলার হয়, পোস্টার বের হয়, তখন তো আমি আমার কাজগুলো দেখেছি যে এটা তো আমার কাজ, এবং এই লোকগুলো আমার কাজ করেছে, অথচ আমাকে কোনো ওরকম পেমেন্ট করে নাই। এবার এই পোস্টারগুলোর মূল যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে তো আমার নাম থাকার কথা, আমার ছবি থাকার কথা। ওখানে আমার নাম নাই, আমার ফেস নাই। এটা নিয়ে আমি অনেক ফাইট করেছিলাম মিডিয়াতে, একদম সেন্সর বোর্ড পর্যন্ত আমি গিয়েছিলাম। সেন্সর বোর্ডে যখন কমপ্লেন করলাম, তখন আমাকে সেন্সর বোর্ড সচিব বলেছে, যদি তোমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হয় আমরা অবশ্যই এটা কাটবো না, এবং তোমাকে তোমার জায়গাটা দেয়া হবে। তখনই আমি আমার জায়গাটা অনেক ফাইট করে পেয়েছি। এবং মিডিয়া যে সাংবাদিক ভাইরা ছিল তারা হচ্ছে আমার সবচেয়ে বড় মূল সম্পদ। যদি সাংবাদিক ভাইরা আমাকে নিয়ে নিউজ না করতো, আমি হয়তো আমার জায়গাটা পেতাম না। তো আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমার লাইফে আমি যতগুলো কাজ করি তার চেয়ে ইম্পর্টেন্ট কাজ ছিল মায়া দ্য লস্ট মাদার ফিল্মটা, যেটা মাসুদ পথিক পরিচালক ছিল, ক্যারেক্টার ছিল বীরঙ্গনা। আপু, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আমার, আপনি যে অভিনয় করেছেন, এই যে এখন আপনি যে মানে নজির ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন, আসলে আপনার কি মনে হয় যে নেক্সট অভিনয়ে আপনি কাজ পাবেন এগুলা করার পরে, বা আপনার ফিল্ড আরও ভালো হবে? অ্যাকচুয়ালি বিষয় কি ভাইয়া, আমি
মানে আমাকে মিডিয়া কাজ করতেই হবে এরকম চিন্তা আমার কাছে নাই। মিডিয়ার কাজ করতে হবে এরকম আমার ভাবনা নাই। যদি কখনো গল্প, ক্যারেক্টার, পরিচালক আমার পছন্দ হয়, আমার কো-আর্টিস্ট পছন্দ হয়, তখন আমি কাজ করব। কিন্তু যে মানে আমাকে প্রতিদিন মিডিয়া পাড়ে যেতে হবে, এবিসিতে যেতে হবে, প্রডিউসার ডিরেক্টর মেনটেন করতে হবে, ওইভাবে আমি আসলে কাজটা করতে চাই না। কারণ আমি আমার পার্সোনাল যে কিছু বিজনেস, আমি অনলাইনে বিজনেস করতাম, এই রাতের সাথে রিলেশন হওয়ার পরে আমি কিন্তু বিজনেস করতে পারতেছি না। আমার কিছু প্রপার্টি আছে যেগুলো আমাকে দেখতে হয়, যেটা আমার আপন ভাই বোন নাই, তো ওই প্রপার্টি বাড়িঘর বানানোর জন্য আমাকে দেখতে হয়। এরপরে আমার কিছু বিজনেস আমাকে দেখতে হয়। তো আমি আমার যে পার্সোনাল সাবজেক্টগুলো এগুলো দেখতে গেলে আমি কিন্তু মিডিয়াতে টাইম দিতে পারি না। তো আমার কাছে মনে হয় মিডিয়াতে যতটা টাইম দিব তার চেয়ে বেশি যদি আমি আমার বিজনেস টাইম দিই, আমি যদি আমার প্রপার্টি কাজে টাইম দিই, আমি আর অনেক দ্রুত খুব তাড়াতাড়ি আমি লাইফে সাইন করতে পারবো। আমি বর্তমানে আমার আসলে বিজনেস হওয়ার অনেক ইচ্ছে, আমি ব্যবসায়ী হতে চাই, আমি আমার প্রপার্টিগুলো দেখতে চাই। এর মাঝখানে যদি আমি কোনো প্রপোজাল মিডিয়া থেকে ভালো বিজ্ঞাপন বা ভালো কোনো গল্পে কাজ করার সুযোগ পাই, আমি করবো। কিন্তু ওই যে যেতেই হবে, করতেই হবে, এই ভাবনাটা আমার আপাতত নাই। আর আমার এই যে রাজের জন্য আমার যে ক্যারিয়ার একটা সাফার যাচ্ছে, এর জন্য যদি আমার ক্যারিয়ার মানে মিডিয়া কাজ না আসে, তাতে আমার কোনো আফসোস নেই। মানে আমাকে কাজ করে খেতে হবে মিডিয়া থেকেই, এই ধারণাটাও নেই। যেহেতু আমি ইনকাম করতে জানি, আমার বিজনেস আছে, সো আমি কেন মিডিয়ার উপর ডিপেন্ড করে আমার লাইফটা চালাবো? অসম্ভব, এটা হতে পারে না। আপু, রাজের সাথে এত ঘটনা চলছে, হঠাৎ যদি কোনো একটা ছেলে এসে আপনাকে বলে যে আপনাকে বিয়ে করবেন, তখন আপনি কি বলতে চান সেই ছেলেটিকে? বিয়ে করতে চায় যদি আপনাকে, রাজ ধরেন না এখন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা হাসির কথা বলি, এই যে নিউজগুলো হচ্ছে না, হওয়ার পরে আমাকে অনেকেই কল দিচ্ছে, এমনও বলতেছে যে আমি সব ভুলে তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমার কাছে মনে হয় এগুলো কোনো বিপক্ষের পাবলিক হবে, এবং এমন হতে পারে কিছু দুষ্ট লোক আমার নাম্বার নিয়ে তারা কল দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি, যার জন্য আজকে আমি আমার ফ্যামিলি ছেড়ে দিলাম, যার জন্য আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সম্মান নিয়ে কথা বলছি, এত ফাইট করছি, আমি তো রাজকে ছেড়ে অন্য কাউকে তো ভাবতেই পারি না। শুধু আপনি রাজকেই লাগবে আপনার? তাহলে আপনি রাজকে জাস্ট 30 সেকেন্ডের জন্য একটা কথা বলে দেন, রাজকে কি বলতে চান আসলে? আমাদের ভিডিওগুলোতে ভাইরাল হয়, এই ভিডিওর মাধ্যমে আপনি রাজকে ফিরে পেতে চান কিনা, রাজের উদ্দেশ্যে আপনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেন। হ্যাঁ, সুন্দর করে বলেন। ধরেন যে আপনার সামনে রাজ বসে আছে, ইমোশনাল হয়ে কি বলতে চান? আসলে আমার বুকটা না একদম হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি কান্না করতে চাইলে আমার চোখ দিয়ে এখন আর পানি আসে না। তবে আমি শুধু রাজের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, রাজ, আমি জানি না তুমি কি অবস্থায় আছো, কেমন আছো, তবে আমি যতটুকু আইডিয়া করছি তুমি ভালো নাই। তুমি যদি ভালো থাকতা, তুমি তোমার মার কাছে, তোমার ফ্যামিলির কাছে থাকতে পারতা না। কারণ আমি জানি তুমি তোমার ফ্যামিলির কাছে হ্যাপি থাকো না, অথচ তুমি এই যে একটা মাস একা একা আছো, হাউ পসিবল, কখনোই সম্ভব না তোমার থাকা। আর যেহেতু তুমি থেকে গেছো, তুমি আছো, তুমি অবশ্যই তুমি ভালো নাই। আমি এতটুকুই বলবো, রাজ তুমি যেখানেই থাকো চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি, তোমার ফ্যামিলির জন্য। তুমি আমি কখন তোমার বলবো না যে তুমি তোমার ফ্যামিলিকে ছেড়ে চলে আসো। আমি তোমাকে এতটুকু বলবো, ভয় পেও না, আমি আছি, থাকবো সবসময়, তোমার জন্য আমি ওয়েট করবো। আর আর্থিক যে সাবজেক্টগুলো যদি ভেবে থাকো যে আমাকে তোমার অনেক কিছু দিতে হবে, না, তুমি আমাকে আগে যেরকম পেয়েছো এখনও আমি তোমার কাছে ওইভাবে থাকতে চাই। খাওয়া, পড়া, থাকা, কোনো কিছু আমার প্রয়োজন নেই তোমাকে ছাড়া। যদি আমার কোনো ডিমান্ড না থাকে, তুমি যেভাবে আমাকে রাখতে চাও আমি ওইভাবেই থাকবো। কিন্তু আমার কথা, তুমি চলে আসো। আমি আর ফাইট করতে পারছি না তোমার দুলা ভাই মানে সঞ্জিতের সাথে। আমার খুব কষ্ট হচ্ছে। সঞ্জিত আমার সাথে যথেষ্ট অন্যায় করছে, সঞ্জিত আর তোমার মা।